দূর শহরে থাকা আত্মীয়দের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, ছেলে পাশে এসে বলল, হ্যালো আন্টি, আমি আপনার ভাগ্নির স্বামী। কাজিন বোনের সাথে অনেকদিন কথা হয় না। আজ ভিডিও কল দিলাম। তার সাথে গল্প করছিলাম। হঠাৎ ছেলে এসে ক্যামেরায় মুখ দেখাল। কাজিন বোন বলল, একে? আমি বলতে যাচ্ছিলাম আমার ছেলে। ছেলে আগেই বলে দিল, আন্টি, আমি আপনার ভাগ্নির স্বামী গো। আমি অবাক হয়ে তাকালাম। কাজিন বোন খুশি হয়ে বলল, কবে বিয়ে হলো? আমাকে কিছু বলিসনি? আমি কিছু বলার আগে ছেলে বলল, আন্টি, সিক্রেটলি করেছি। আপনি দোয়া করবেন? কাজিন বোন বলল, মাশাল্লাহ, খুব সুন্দর জুটি। তোমাদের জন্য দোয়া রইল। কল কেটে যাওয়ার পর আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, কেন মিথ্যা বললি? সে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। আমি বললাম, এখন সবাই ভুল বুঝবে। সে আমার হাত ধরে বলল, আমি চাই সবাই ভুল বুঝুক। তুমি আমাকে বিয়ে করো, সবার সামনে আমি তোমাকে স্ত্রী বলে পরিচয় দেব। ফোনে আরও কল আসতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম কৃষ্ণা গুহ। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুজিত গুহ, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সোহম আর ঈশিতা। সোহম 18 বছর বয়সী, কলেজে পড়ে। ঈশিতা 10 বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটি শুরু হয়েছিল আজ থেকে ঠিক 3 মাস আগে। আমার পরিবারে একটা অদ্ভুত রহস্য লুকিয়ে ছিল যা আমি জানতাম না। সেদিন রবিবার ছিল। স্বামী অফিসে গিয়েছে, ঈশিতা বন্ধুদের সাথে খেলতে গেছে। আমি আর সোহম বাড়িতে একা। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ সোহম এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? সে খুব কাছে এসে কানে ফিসফিস করে বলল। আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ জানি তো। তুমি তো আমার প্রিয় ছেলে। না মা, তুমি বুঝতে পারছ না। আমার ভালোবাসা অন্যরকম। সে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি অবাক হয়ে ঘুরে তাকালাম। কি বলছিস তুই? মা, আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার মনের কথাটা তোমাকে বলতেই হচ্ছে। আমি হতবাক হয়ে গেলাম। সোহম, তুই কি বলছিস? তুই তো আমার ছেলে। হ্যাঁ মা, কিন্তু আমি আর তোমাকে শুধু মা ভাবতে পারি না। তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার হাসি, সবকিছু আমাকে পাগল করে তোলে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই কি করেছিস সোহম? এই ভাবনা তোর মাথায় এলো কোত্থেকে? মা, আমি অনেক দিন ধরে এই অনুভূতি লুকিয়ে রেখেছি। কিন্তু আজ আর পারছি না। আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি দ্রুত তার হাত সরিয়ে দিয়ে বললাম, সোহম, তুই কি বলছিস জানিস? এটা তো অনৈতিক। মা, প্রেম কি অনৈতিক? আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি। আমি কিছুটা রেগে গিয়ে বললাম, থামো সোহম। আমি তোর মা। এই কথা আর কখনো বলবি না। সোহম একটু দূরে সরে গিয়ে বলল, ঠিক আছে মা, আজকের মতো থাক। কিন্তু আমি হাল ছাড়ব না। এরপর কয়েকদিন সোহম স্বাভাবিক আচরণ করল। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমাকে অন্যভাবে দেখছে। যখন আমি ঘরের কাজ করি সে দূর থেকে আমাকে দেখতে থাকে। যখন আমি সাজি সে আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি তার প্রেমিকা। একদিন সন্ধ্যায় স্বামী অফিস থেকে ফিরল। ঈশিতা পড়াশোনা করছে। আমি আর সোহম টিভি দেখছিলাম। হঠাৎ স্বামী বলল, কৃষ্ণা, তোর কি মনে হয় সোহম আজকাল একটু অদ্ভুত আচরণ করছে? আমি চমকে উঠলাম। কেন, কি হয়েছে? আজকাল সে তোর সাথে অনেক বেশি সময় কাটায়। আর আমার সাথে কথাও কম বলে। সোহম তখন উঠে নিজের রুমে চলে গেল। আমি বললাম, হয়তো কলেজের চাপ। বড় হয়ে গেছে তো। স্বামী মাথা নেড়ে বলল, হতে পারে। কিন্তু আমি জানতাম ব্যাপারটা অন্য। সোহমের আচরণ দিন দিন আরও অস্বাভাবিক হচ্ছে। সে আমার কাছে বেশি বেশি আসার চেষ্টা করে। আমার হাত ধরে কাঁধে হাত রাখে। আমি যখন একা থাকি সে এসে খুব কাছে বসে। একদিন দুপুরে স্বামী অফিসে, ঈশিতা স্কুলে। আমি রান্নাঘরে কাজ করছিলাম। সোহম এসে আমার পেছনে দাঁড়াল। মা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি ঘুরে তাকিয়ে বললাম, বলো। মা, আমি জানি তুমি আমার অনুভূতি বুঝতে পারছ না। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি।
এই ভালোবাসা কোনো মাছেলের ভালোবাসা না গি। সোহম, আবার শুরু করলি? আমি তোকে বলেছি এই কথা আর বলতে গু। মা, তুমি একবার ভাবো দেখো। আমি তো তোমার রক্তের সন্তান না গি। আমি থমকে দাঁড়ালাম। মানে? মা, তুমি কি ভুলে গেছ? আমি দত্তক নেওয়া সন্তান। আমার বয়স যখন 2 বছর তখন তুমি আর বাবা আমাকে দত্তক নিয়েছিলে গু। আমার মাথায় যেন বাজ পড়ল। হ্যাঁ, সোহম ঠিকই বলেছে। আমরা তাকে দত্তক নিয়েছিলাম। কিন্তু এতদিনে আমি একেবারে ভুলে গিয়েছিলাম। সে তো আমার আপন সন্তানের মতোই। তাহলেও সোহম, তুই তো আমার ছেলের মতো। আমি তোকে ছোটবেলা থেকে বড় করেছি। হ্যাঁ মা, কিন্তু আমরা রক্তের সম্পর্কে আবদ্ধ না। আমি একটা পূর্ণবয়স্ক পুরুষ, তুমি একটা সুন্দরী নারী। আমাদের মধ্যে ভালোবাসা হওয়া অস্বাভাবিক কিছু না গি। আমি কিছুক্ষণ নীরব থাকলাম। সত্যিই তো সোহম আমার রক্তের সন্তান না। কিন্তু এত বছর ধরে আমি তাকে নিজের ছেলের মতোই ভালোবেসেছি। সোহম, এই কথা আর বলিস না। আমি তোকে কখনো ওভাবে দেখতে পারব না গি। মা, তুমি একবার চেষ্টা করে দেখো। আমি তোমাকে খুশি রাখব। আমি রান্নাঘর ছেড়ে নিজের রুমে চলে গেলাম। কিন্তু সোহমের কথা আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। সত্যিই তো সে আমার রক্তের সন্তান নয়। আমি তাকে দত্তক নিয়েছি। কিন্তু তাই বলে কি এই সম্পর্ক সম্ভব? রাতে খাবার সময় সোহম স্বাভাবিক আচরণ করল। স্বামী আর ঈশিতার সামনে কোনো অদ্ভুত ব্যবহার করল না। কিন্তু মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি তার প্রিয়তমা। পরের দিন সকালে স্বামী অফিসে যাওয়ার পর সোহম আমার কাছে এল। মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? তুমি একটা সপ্তাহ আমাকে সুযোগ দাও। আমি তোমাকে দেখাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসতে পারি। যদি এই সপ্তাহে তুমি আমার প্রতি কোনো অনুভূতি না পাও, তাহলে আমি আর কখনো এই কথা বলবো না গি। আমি ভাবলাম, হয়তো 1 সপ্তাহ পরে সে বুঝবে যে এটা শুধু তার একটা ভুল ধারণা। ঠিক আছে সোহম, 1 সপ্তাহ। কিন্তু কোনো অভদ্র আচরণ করবি না গি। অবশ্যই না মা। আমি শুধু তোমাকে ভালোবাসা দেখাবো। সেদিন থেকে সোহমের আচরণ সত্যিই পরিবর্তিত হল। সে আমার জন্য সকালে চা এনে দিতে শুরু করল। আমি যখন ক্লান্ত হতাম সে আমার পা টিপে দিত। আমার পছন্দের খাবার কিনে এনে দিত। ফুলের তোড়া এনে দিত। 3 দিন পরে আমি অনুভব করলাম যে সোহমের যত্নটা আমার ভালো লাগছে। সে আমাকে এমনভাবে দেখাশোনা করছে যেমনটা স্বামী করে না। স্বামী অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু সোহম শুধু আমার খেয়াল রাখে। 4র্থ দিনে সোহম আমার জন্য একটা সুন্দর শাড়ি কিনে এনে দিল। মা, এই শাড়িটা পরে দেখো। তোমাকে খুব সুন্দর লাগবে গি। আমি শাড়িটা পরলাম। সত্যিই খুব সুন্দর। সোহম আমাকে দেখে মুগ্ধ হয়ে গেল। মা, তুমি এত সুন্দর কেন? আমার হৃদয় ধুকপুক করছে গি। আমি লজ্জা পেয়ে গেলাম। কিন্তু একটা অদ্ভুত খুশি অনুভব করলাম। 5ম দিনে সোহম আমাকে একটা চিঠি দিল। মা, এটা পড়বে একা একা। চিঠিতে লেখা ছিল, প্রিয় কৃষ্ণা মা, তুমি আমার জীবনের সবথেকে সুন্দর নারী। তোমার হাসি আমার দিন আলোকিত করে দেয়া। তোমার ভালোবাসা আমার প্রাণশক্তি। আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো। আমি তোমাকে রানীর মতো সম্মান করব। তোমার সব ইচ্ছা পূরণ করব। শুধু একবার আমাকে সুযোগ দাও। ইতি, তোমার ভালোবাসার সোহমঘ। চিঠি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আমি জানি না সোহমঘ। মা, আমি তোমাকে আরও কাছে আসতে পারি? আমি কোনো উত্তর দিলাম না। সোহম আমার কাছে এসে বসল। তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগছিল। মা, আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ নিচ থেকে স্বামীর ডাকার আওয়াজ এলো। কৃষ্ণা, তুই কোথায়? আমরা দ্রুত উঠে নিচে নেমে গেলাম। 7ম দিনে সোহম আমাকে বলল, মা, আজ আমাদের চুক্তির শেষ দিন। মানে ও তোকে খুব বেশি অনুসরণ করে। আর তোকে দেখার নজরটাও একটু। মীরা আন্টি কথা শেষ করলেন না। কিন্তু আমি বুঝে গেলাম। আন্টি, আপনি কি বলতে চাইছেন? দেখো মা, আমি তোর মা সমান। তাই বলছি, একটু সাবধান থাকিস। ছেলে বড় হয়ে গেছে। কখনো কখনো তাদের মনে অদ্ভুত চিন্তা আসে গি। আমি কিছু না বলে বাড়ি চলে গেলাম। কিন্তু মীরা আন্টির কথা আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। তিনি কি আমাদের সম্পর্ক সন্দেহ করছেন? বাড়িতে এসে দেখি সোহম বসে আছে। আমাকে দেখে সে উঠে এলো। মা, কি ব্যাপার?
তোমাকে চিন্তিত লাগছে গি। আমি তাকে মীরা আন্টির কথা বললাম। সোহমের মুখ গম্ভীর হয়ে গেল। মা, আমাদের আরও সাবধান হতে হবে। মানুষ কিন্তু লক্ষ্য করছে গি। হ্যাঁ সোহম, আমিও তাই ভাবছি গু। মা, আমার একটা প্রস্তাব আছে। আমরা কি কোনো দূরের জায়গায় গিয়ে কিছুদিন থাকতে পারি, যেখানে কেউ আমাদের চেনে না গি? আমি ভাবলাম, কিন্তু সোহম, তোর বাবা আর ঈশিতাকে নিয়ে কি হবে? মা, আমরা বলবো যে আমরা তোমার গ্রামের বাড়িতে যাচ্ছি কয়েকদিনের জন্য গু। আমি সম্মতি দিলাম। পরের দিন আমরা স্বামী আর ঈশিতাকে বললাম যে আমার মামার বাড়িতে যাচ্ছি কিছুদিনের জন্য। তারা কিছু সন্দেহ করল না। আমরা ট্রেনে করে একটা পাহাড়ি এলাকায় গেলাম। সেখানে একটা ছোট হোটেলে রুম নিলাম। হোটেল মালিকের কাছে আমরা নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিলাম। পাহাড়ের সুন্দর পরিবেশে আমরা কয়েকটা দিন খুব আনন্দে কাটালাম। সোহম আমাকে নিয়ে ঘুরতে নিয়ে যেত। আমরা একসাথে খেতাম, হাঁটতে যেতাম। রাতে একই রুমে থাকতাম। তৃতীয় রাতে সোহম আমাকে বলল, মা, আমি তোমাকে আরও কাছে চাই। আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে গভীর ভালোবাসা দেখলাম। সোহম, তুই কি নিশ্চিত? হ্যাঁ মা, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। সেই রাতে আমাদের মধ্যে সম্পর্কটা আরও গভীর হয়ে গেল। আমি অনুভব করলাম যে সত্যিই সোহম আমাকে খুব ভালোবাসে। পরের দিন সকালে উঠে আমি একটু অপরাধবোধ অনুভব করলাম। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামী আর মেয়ে আছে। আমি কি করলাম? সোহম আমার মুখ দেখে বুঝে গেল। মা, তুমি কি অনুতপ্ত হচ্ছ? সোহম, আমি জানি না এটা ঠিক হলো কিনা গি। মা, তুমি কি আমার সাথে সুখী না? সুখী তো, কিন্তু তাহলে আর কোনো কিন্তু নেই মা। আমরা একে অপরকে ভালোবাসি, এটাই যথেষ্ট। আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ, সোহম ঠিকই বলেছে। আমি তার সাথে সুখী। আমরা আরও 2 দিন সেখানে থাকলাম। তারপর বাড়ি ফিরলাম। বাড়ি এসে স্বামী জিজ্ঞেস করল, কেমন ছিল? ভালো ছিল। পাহাড়ের আবহাওয়া খুব সুন্দর গু। ঈশিতা বলল, মা, আমিও যেতে চাই পরের বার। হ্যাঁ, পরের বার আমরা সবাই মিলে যাব গু। কিন্তু আমি জানতাম যে এটা মিথ্যা। আমি আর সোহম আবার একসাথে সেখানে যাব। এরপর কয়েক সপ্তাহ স্বাভাবিকভাবে কেটে গেল। আমরা বাড়িতে সবার সামনে স্বাভাবিক আচরণ করতাম। কিন্তু সুযোগ পেলেই একসাথে থাকার চেষ্টা করতাম। একদিন সকালে আমার মনে হলো যে আমার শারীরিক অবস্থার পরিবর্তন হচ্ছে। আমার খাওয়ায় অরুচি, বমি বমি ভাব। আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন, অভিনন্দন, আপনি গর্ভবতী গু। আমার মাথা ঘুরে গেল। আমি গর্ভবতী? কিন্তু এটা কার সন্তান? স্বামীর নাকি সোহমের? বাড়ি ফিরে আমি সোহমকে বললাম। সোহম খুব খুশি হয়ে গেল। মা, এটা আমার সন্তান, তাই না? আমি জানি না সোহম। হতে পারে তোর বাবারও। মা, গত 2 মাস ধরে তুমি তো বাবার সাথে গু। আমি তার কথা বাধা দিয়ে বললাম, সোহম, এই বিষয়ে আর কথা বলিস না গি। কিন্তু আমি জানতাম যে সন্তানটি সোহমেরই। কারণ গত 2 মাস আমি স্বামীর সাথে শারীরিক সম্পর্ক রাখিনি। স্বামীকে খবরটা দিলাম। স্বামী খুব খুশি হল। কৃষ্ণা, এত বছর পর আবার মা হবি। খুব ভালো লাগছে গি। আমি কিছু বললাম না। কিন্তু মনে মনে চিন্তিত ছিলাম। গর্ভাবস্থার কয়েক মাস কেটে গেল। আমার পেট বড় হতে শুরু করল। সোহম আমার খুব যত্ন নিত। স্বামী অফিসে ব্যস্ত থাকত, তাই সে খেয়ালই করত না। একদিন সোহম আমাকে বলল, মা, আমি চাই আমাদের সন্তান জন্মের পর আমরা একসাথে থাকি গু। কিভাবে সম্ভব সোহম? আমি তো তোর বাবার স্ত্রী গু। মা, আমরা কোথাও দূরে গিয়ে নতুন জীবন শুরু করতে পারি। আমি এই প্রস্তাবে রাজি হলাম না। কিন্তু মনে মনে ভাবলাম, হয়তো এটাই সবচেয়ে ভালো হবে। 9 মাস পর আমার একটি ছেলে সন্তান হল। ডাক্তার বললেন, অভিনন্দন, আপনার একটি সুস্থ ছেলে হয়েছে গি। স্বামী খুব খুশি। সে সবাইকে ফোন করে খবর দিল। কিন্তু আমি জানতাম যে এই সন্তানটি আসলে সোহমের। বাচ্চার নাম রাখলাম অর্জুন। সোহম বাচ্চাকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে গেল। মা, এ আমার ছেলে। আমার রক্তের ছেলে গু। আমি তাকে চুপ থাকতে বললাম। কিন্তু সোহমের আচরণ দেখে আমার মনে হচ্ছিল যে সে যে কোনো সময় সবকিছু প্রকাশ করে দিতে পারে। অর্জুনের বয়স যখন 6 মাস, তখন একদিন একটা বড় ঘটনা ঘটল। সেদিন স্বামী দুপুরে বাড়িতে এসেছিল।
আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ শুনলাম স্বামী সোহমের সাথে জোরে কথা বলছে। সোহম, তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? কি বলছেন বাবা? তোর মা আর তোর মধ্যে যা চলছে সব আমার জানা গেল। আমার বুকের ভেতরটা হিমশীতল হয়ে গেল। আমি দৌড়ে সেখানে গেলাম। কি হয়েছে? স্বামী আমার দিকে তাকাল। তার চোখে রাগ আর বেদনা। কৃষ্ণা, তুই আমার সাথে কি করলি? আমি কিছু বুঝতে পারছি না গি। তুই আর সোহমের মধ্যে যে সম্পর্ক সেটা আমি জানি গে। সোহম বলল, বাবা আপনি ভুল বুঝছেন গু। ভুল বুঝছি? তাহলে অর্জুন কার সন্তান? আমি থতমত খেয়ে গেলাম। তুমি কি বলছ? কৃষ্ণা, অর্জুনের চেহারা দেখো। ও দেখতে সোহমের মতো, আমার মতো না গি। সত্যি অর্জুন দেখতে সোহমের মতো। আমি এটা আগেও খেয়াল করেছি। স্বামী চলে যাওয়ার পর সোহম আমাকে বলল, মা এখন সব প্রকাশ হয়ে গেছে। আমাদের এখানে আর থাকা উচিত না গি। আমি কান্না করতে শুরু করলাম। সোহম, আমি কি করব? ঈশিতার কি হবে? মা, আমরা অর্জুনকে নিয়ে কোথাও চলে যাই। নতুন জায়গায় নতুন জীবন শুরু করি গি। সেই রাতে স্বামী বাড়িতে ফিরল না। আমি বুঝতে পারলাম যে আমাদের পারিবারিক জীবন শেষ। পরের দিন সকালে স্বামী এসে বলল, কৃষ্ণা, আমি ডিভোর্স চাই। আমি কিছু বলতে পারলাম না। শুধু কাঁদতে থাকলাম। ঈশিতা আমার সাথে থাকবে। তুই সোহম আর অর্জুনকে নিয়ে যেখানে ইচ্ছা যেতে পারিস। আমার জগৎটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি আমার মেয়েকে হারাব? ঈশিতা যখন স্কুল থেকে ফিরল তখন সে কিছুই বুঝতে পারল না। মা, বাবা কেন রেগে আছে? আমি তাকে কিছু বলতে পারলাম না। শুধু জড়িয়ে ধরে কাঁদলাম। সেই রাতে সোহম আমাকে বলল, মা আমরা কাল এখান থেকে চলে যাব। আমি একটা ফ্ল্যাট দেখে রেখেছি। আমি বললাম, কিন্তু ঈশিতা? মা, ঈশিতা বাবার সাথেই ভালো থাকবে। আমরা মাঝে মাঝে দেখতে যেতে পারব। পরের দিন আমি অর্জুনকে নিয়ে সোহমের সাথে নতুন বাড়িতে চলে গেলাম। সেটা একটা ছোট ফ্ল্যাট ছিল। নতুন জায়গায় আমরা স্বামী স্ত্রী হিসেবে পরিচিত হলাম। কেউ আমাদের আগের পরিচয় জানত না। সোহম একটা চাকরি পেয়ে গেল। আমি ঘরের কাজ করতাম আর অর্জুনের দেখাশোনা করতাম। কিন্তু আমি খুশি ছিলাম না। আমি সবসময় ঈশিতার কথা ভাবতাম। তাকে ছাড়া আমার ভালো লাগত না। একদিন আমি সোহমকে বললাম, সোহম, আমি ঈশিতাকে দেখতে যেতে চাই। মা, তুমি এখনো যেতে পারবে না। বাবা রাগে আছে গি। কিন্তু সে তো আমার মেয়ে গে। আমি জানি মা। কিছুদিন পর আমরা যাব। কিন্তু দিন যত যেতে লাগল আমার মন আরও খারাপ হতে থাকল। আমি অর্জুনকে নিয়ে ব্যস্ত থাকলেও ঈশিতার কথা ভুলতে পারতাম না। একদিন আমি গোপনে আগের বাড়িতে গেলাম। দেখলাম ঈশিতা স্কুল থেকে ফিরছে। তাকে দেখে আমার চোখে পানি এসে গেল। ঈশিতা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। মা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে খুব মিস করেছি। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। আমিও তোকে খুব মিস করেছি মা গু। মা, তুমি কেন চলে গেলে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না গি। আমি তাকে কি বলবো যে আমি তার দাদার সাথে সম্পর্ক করেছি? হঠাৎ স্বামী এসে হাজির হল। কৃষ্ণা, তুই এখানে কি করছিস? আমি ঈশিতাকে দেখতে এসেছি। তোর এখানে আসার দরকার নেই। ঈশিতা আমার সাথে ভালো আছে গি। ঈশিতা বলল, বাবা মা কেন আমাদের সাথে থাকে না? স্বামী তাকে ভেতরে নিয়ে গেল। আমি বাইরে দাঁড়িয়ে কাঁদলাম। বাড়ি ফিরে সোহমকে সব বললাম। সোহম বলল, মা তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমরা তো এখন সুখে আছি। সুখে আছি? আমার মেয়েকে ছাড়া আমি কিভাবে সুখী হতে পারি? সোহম চুপ করে গেল। সে বুঝতে পারল যে আমি সত্যিই কষ্ট পাচ্ছি। আরও কয়েক মাস কেটে গেল। অর্জুনের বয়স এখন 1 বছর। সে হাঁটতে শিখেছে। খুব ফুটফুটে। কিন্তু আমার মানসিক অবস্থা আরও খারাপ হচ্ছিল। আমি সবসময় ঈশিতার কথা ভাবতাম। একদিন আমি সোহমকে বললাম, সোহম, আমি আর পারছি না। আমি ঈশিতার কাছে যেতে চাই। মা, কিন্তু বাবা তো রাজি হবে না গি। তাহলে আমি আদালতে মামলা করব। আমার মেয়ের উপর আমার অধিকার আছে গি। সোহম ভেবে দেখল। তারপর বলল, ঠিক আছে মা, আমরা একবার চেষ্টা করে দেখি। পরের দিন আমরা আইনজীবীর কাছে গেলাম। আইনজীবী আমাদের পরিস্থিতি শুনে বললেন, দেখুন আপনার ক্ষেত্রটা জটিল।
আপনি আপনার স্বামীকে ছেড়ে দত্তক ছেলের সাথে সম্পর্ক করেছেন। এটা আদালতে প্রমাণ হলে আপনার সন্তানের হেফাজত পাওয়া কঠিন গু। আমি হতাশ হয়ে গেলাম। তাহলে আমি কি আমার মেয়েকে আর দেখতে পারব না? আপনি চেষ্টা করতে পারেন, তবে সম্ভাবনা কম গু। বাড়ি ফিরে আমি খুব মন খারাপ করলাম। সোহম আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। মা, আমরা আরেকটু সময় দিই, হয়তো বাবার রাগ কমবে গি। কিন্তু আমি জানতাম যে স্বামীর রাগ সহজে কমবে না। হঠাৎ একদিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। সোহমের একটা অ্যাক্সিডেন্ট হল। সে হাসপাতালে ভর্তি হল। আমি অর্জুনকে নিয়ে হাসপাতালে ছুটে গেলাম। ডাক্তার বললেন রোগীর অবস্থা গুরুতর। আমরা চেষ্টা করছি। আমি হাসপাতালে সোহমের পাশে বসে থাকলাম। অর্জুন কাঁদছিল। হঠাৎ স্বামী হাসপাতালে এলো। তার সাথে ঈশিতাও ছিল। ঈশিতা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। মা! আমি তাকে জড়িয়ে ধরে কাঁদলাম। স্বামী সোহমের অবস্থা দেখে বলল, কি হয়েছিল? আমি কান্না করতে করতে বললাম, গাড়ি অ্যাক্সিডেন্ট। স্বামী অনেকক্ষণ সোহমের দিকে তাকিয়ে থাকল। তারপর বলল, যাই হোক, ও আমার ছেলে গু। আমি অবাক হয়ে তাকালাম। স্বামী চলে যাওয়ার সময় বলল, কৃষ্ণা, তুই ইচ্ছা করলে ঈশিতাকে সাথে নিতে পারিস গু। আমি কিছু বুঝতে পারলাম না। কেন হঠাৎ তার মন পরিবর্তন হল? 3 দিন পর সোহমের অবস্থা কিছুটা ভালো হল। সে সুস্থ হয়ে উঠল। হাসপাতাল থেকে ফেরার পথে সোহম বলল, মা, বাবা কি বলেছিল? আমি স্বামীর কথা বললাম। সোহম খুশি হল। মা, হয়তো বাবা আমাদের ক্ষমা করে দিয়েছে গি। পরের দিন স্বামী আমাদের বাড়িতে এলো। কৃষ্ণা, আমি অনেক ভেবেছি। যা হয়েছে তা আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু আমরা সবাই একসাথে থাকতে পারি। আমি অবাক হয়ে বললাম, মানে তুই আর সোহম অর্জুনকে নিয়ে আলাদা থাকবি। আমি আর ঈশিতা আমাদের বাড়িতে থাকব। কিন্তু আমরা সবাই একটা পরিবার হিসেবে যোগাযোগ রাখব। এই প্রস্তাবে আমি খুশি হলাম। কারণ এতে আমি ঈশিতাকে নিয়মিত দেখতে পারব। কিন্তু একটা শর্ত আছে, স্বামী বলল। তোরা আর কখনো আমার সামনে স্বামী স্ত্রীর মতো আচরণ করবি না গি। আমরা সম্মতি দিলাম। এরপর থেকে আমাদের জীবনে একটা স্থিতিশীলতা এসেছে। আমি সোহম আর অর্জুনকে নিয়ে আলাদা থাকি। কিন্তু নিয়মিত স্বামী আর ঈশিতার সাথে দেখা হয়। অর্জুন এখন 3 বছর বয়সী। সে খুব সুন্দর আর বুদ্ধিমান। ঈশিতা তাকে খুব ভালোবাসে। সোহম এখন একটা ভালো চাকরি করে। সে আমার আর অর্জুনের সব দায়িত্ব নেয়। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, আমার জীবনটা কি ঠিক পথে চলেছে? আমি কি সঠিক কাজ করেছি? একদিন ঈশিতা আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি সোহম দাদার সাথে কেন থাকো? আমি কি উত্তর দেব? আমি বললাম, মা, অর্জুনের দেখাশোনা করার জন্য। কিন্তু তুমি তো আমাদের সাথেও থাকতে পারো। আমি চুপ করে রইলাম। সত্যিই আমার জীবনটা খুব জটিল হয়ে গেছে। আমি একজন মা হিসেবে 2টা সন্তানকে ভালোবাসি, ঈশিতা আর অর্জুন। কিন্তু আমি একজন নারী হিসেবে সোহমকে ভালোবাসি। এই দ্বন্দ্বে আমি প্রতিদিন ভুগি। কিন্তু এখন আর কিছু করার নেই। আমি যা করেছি তার দায় আমাকে নিতে হবে। আমার গল্প এখানেই শেষ। একটা অস্বাভাবিক প্রেমের গল্প যা একটা পরিবারকে ভেঙে দিয়েছে। কিন্তু আমি আশা করি যে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো একদিন আমরা সবাই একসাথে সুখে থাকতে পারব। সোহম, অর্জুন, ঈশিতা আর আমরা সবাই একটা বিশেষ পরিবার। কিন্তু সেই দিনের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অধ্যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল রহস্য আর অ্যাডভেঞ্চার এখনও বাকি। একদিন অর্জুনের বয়স যখন 5 বছর, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সোহম অফিস থেকে ফিরে এসে আমাকে একটা চিঠি দিল। মা, এটা আজ আমার অফিসে এসেছে। তোমার নামে গু। চিঠির উপর লেখা ছিল, কৃষ্ণা গুহ, অতি জরুরি, কি কোনো ঠিকানা নেই। আমি চিঠি খুলে পড়লাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় কৃষ্ণা, আপনি হয়তো আমাকে চেনেন না। কিন্তু আমি আপনার সম্পর্কে সবকিছু জানি। আপনার আর সোহমের সম্পর্কের কথা, অর্জুনের জন্মের রহস্য, সবকিছু। আমার কাছে এমন কিছু তথ্য আছে যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। আগামীকাল বিকেল 5টায় পার্ক স্ট্রিট সেমেট্রিতে আসুন। একা আসবেন? ইতি। একজন শুভাকাঙ্ক্ষী। আমার হাত কাঁপতে শুরু করল।
কে এই চিঠি লিখেছে? তার কাছে আমাদের সম্পর্কে তথ্য কোত্থেকে এলো? সোহম চিঠি পড়ে বলল, মা, এটা কোনো ফাঁদ হতে পারে। তুমি যেও না গে। কিন্তু আমার মনে কৌতূহল জাগল। কি এমন তথ্য থাকতে পারে যা আমার জীবন বদলে দিবে? পরের দিন বিকেলে আমি পার্ক স্ট্রিট সেমেট্রিতে গেলাম। সেখানে একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে ছিল। তিনি আমাকে দেখে এগিয়ে এলেন। আপনি কৃষ্ণা? হ্যাঁ, আপনি কে? আমার নাম প্রীতি সেন। আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর গু। আমি অবাক হলাম। আপনি আমাকে কেন ডেকেছেন? কারণ আমার কাছে এমন তথ্য আছে যা আপনার জানা দরকার। সোহম সম্পর্কে গু। সোহম সম্পর্কে কি? প্রীতি একটা ফাইল বের করল। আপনি জানেন যে সোহমকে আপনারা দত্তক নিয়েছিলেন। কিন্তু আপনি জানেন না যে তার আসল পরিচয় কি গু। আমার বুকটা ধুকধুক করতে লাগল। মানে? সোহমের আসল নাম রাহুল। তার বাবা মা জীবিত আছে। তারা তাকে খুঁজছে গত 15 বছর ধরে। আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আপনারা যে অরফ্যানেজ থেকে সোহমকে দত্তক নিয়েছিলেন সেটা ছিল একটা অবৈধ সংস্থা। তারা বাচ্চা চুরি করে পালিয়ে দত্তক দিত। আমার মাথা ঘুরে গেল। মানে সোহম একজন অপহৃত শিশু ছিল। তার আসল বাবা মা তাকে খুঁজে পেয়েছে গি। প্রীতি আমাকে একটা ফটো দেখাল। ফটোতে একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষটাকে দেখে আমার মনে হলো সোহমের মতো। এরা সোহমের আসল বাবা মা, রমেশ আর গীতা সিনহা। তারা কলকাতার একটা ধনী পরিবার। আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর বললাম, আপনি কিভাবে জানলেন আমাদের সম্পর্কে? তারা আমাকে নিযোগ দিয়েছে তাদের ছেলেকে খুঁজে বের করতে। আমি অনেক খোঁজাখুঁজি করে আপনাদের কাছে পৌঁছেছি। তারা কি চায়? তারা তাদের ছেলেকে ফিরে পেতে চায়। কিন্তু তারা জানে না যে সোহমের এখন নিজের পরিবার আছে গি। আমি ভাবলাম, সোহম যদি জানে যে তার আসল বাবা মা জীবিত, তাহলে সে কি করবে? আপনি সোহমকে এ ব্যাপারে বলেছেন? না, আমি প্রথমে আপনার সাথে কথা বলতে চেয়েছি। আমি বাড়ি ফিরে সোহমকে সব কিছু বললাম। সোহম শুনে অবাক হয়ে গেল। মা, মানে আমার আসল বাবা মা জীবিত? হ্যাঁ সোহম। তারা তোকে খুঁজছে গু। সোহম কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, মা, আমি তাদের সাথে দেখা করতে চাই। আমার মন খারাপ হয়ে গেল। সোহম যদি তার আসল বাবা মার কাছে চলে যায় তাহলে আমার কি হবে? অর্জুনের কি হবে? কিন্তু আমি বুঝলাম যে সোহমের অধিকার আছে তার আসল পরিচয় জানার। পরের দিন প্রীতির মাধ্যমে সোহমের সাথে তার আসল বাবা মার দেখা হল। রমেশ আর গীতা সিনহা সোহমকে দেখে কেঁদে ফেল। রাহুল, আমার ছেলে। আমরা তোকে কত খুঁজেছি। সোহম তাদের জড়িয়ে ধরল। আপনারা সত্যিই আমার বাবা মা? হ্যাঁ বাছা। তুই যখন 2 বছর বয়সী ছিলি তখন পার্ক থেকে তোকে কেউ চুরি করে নিয়ে যায়। আমরা তোকে খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম গু। সোহম কাঁদতে শুরু করল। আমিও তাদের দেখে কাঁদলাম। গীতা আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে ধন্যবাদ। আপনি আমার ছেলেকে এতদিন লালন-পালন করেছেন গু। আমি বললাম, সোহম আমার কাছে আমার নিজের ছেলের মতো। রমেশ বলল, আমরা জানি আপনারা রাহুলকে খুব ভালোবাসেন। কিন্তু সে আমাদের একমাত্র সন্তান। আমরা তাকে ছাড়া বাঁচতে পারি না গি। সোহম বলল, কিন্তু আমার এখানে আমার পরিবার আছে। আমার স্ত্রী আর ছেলে আছে গু। গীতা অবাক হল। স্ত্রী? তুই তো খুব ছোট। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। কিভাবে বলবো যে আমি সোহমের স্ত্রী? সোহম বলল, আমি কৃষ্ণামাকে বিয়ে করেছি। অর্জুন আমাদের ছেলে গু। রমেশ আর গীতা হতবাক হয়ে গেল। মানে তুই তোর দত্তক মাকে বিয়ে করেছিস? সোহম সব কিছু খুলে বলল। তার আর আমার সম্পর্কের কথা। অর্জুনের জন্মের কথা। রমেশ আর গীতা শুনে মুখ ফ্যাকাশে হয়ে গেল। গীতা বলল, এটা তো অস্বাভাবিক। সোহম বলল, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। রমেশ কিছুক্ষণ ভেবে বলল, রাহুল, তুই আমাদের সাথে থাকবি? আমরা তোকে সব দেব। সোহম আমার দিকে তাকাল। তারপর বলল, আমি একা যেতে পারব না। আমার পরিবার আমার সাথে থাকবে। গীতা বলল, কিন্তু এই সম্পর্ক তো সমাজ মেনে নেবে না গি। আমি সমাজের চিন্তা করি না। আমি শুধু আমার পরিবারকে নিয়ে চিন্তা করি। রমেশ আর গীতা একে অপরের দিকে তাকাল।
তারপর গীতা বলল, ঠিক আছে, আমরা সবাইকে নিয়ে একসাথে থাকব। আমি অবাক হলাম। তারা আমাদের মেনে নিল? রমেশ বলল, আমরা আমাদের ছেলেকে হারিয়ে ফেলতে চাই না। যদি তার খুশি এতেই, তাহলে আমরা মেনে নেব গো। এভাবে আমাদের পরিবারে আরও 2 জন সদস্য যোগ হল। সোহমের আসল বাবা মা। তারা একটা বড় বাড়ি কিনে দিল। আমরা সবাই মিলে সেখানে থাকতে শুরু করলাম। অর্জুন তার নতুন দাদা দাদিকে খুব ভালোবাসে। তারাও অর্জুনকে নিজেদের নাতি হিসেবে মেনে নিল। ঈশিতা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। সেও সোহমের বাবা মাকে খুব পছন্দ করল। একদিন গীতা আমাকে বলল, কৃষ্ণা, আমি জানি আমাদের পরিবারটা অস্বাভাবিক, কিন্তু সবাই যদি খুশি থাকে তাহলে আর কিছু দরকার নেই গু। আমি তাকে ধন্যবাদ দিলাম। রমেশ সোহমকে তাদের ব্যবসায় অংশীদার করে নিল। সোহম এখন একটা সফল ব্যবসায়ী। আমাদের জীবনে স্থিতিশীলতা এসেছে। কিন্তু রহস্য এখনো শেষ হয়নি। একদিন প্রীতি আবার আমাদের কাছে এলো। আমার কাছে আরেকটা খবর আছে। সোহমের একজন বোন আছে গি। সোহম অবাক হল। বোন? হ্যাঁ, তার নাম প্রিয়া। তার বয়স তোমার থেকে 3 বছরের ছোট। সেও অপহৃত হয়েছিল। রমেশ বলল, হ্যাঁ, প্রিয়া রাহুলের ছোট বোন। ওকেও চুরি করে নিয়ে গিয়েছিল। আমি তাকে খুঁজে পেয়েছি। সে এখন মুম্বাইতে থাকে গু। সোহম খুশি হয়ে গেল। আমি তার সাথে দেখা করতে চাই। পরের সপ্তাহে আমরা সবাই মুম্বাই গেলাম। প্রিয়ার সাথে দেখা হল। প্রিয়া সোহমকে দেখে চিনতে পারল না। কিন্তু যখন রমেশ আর গীতা বলল যে এ তার দাদা, তখন সে কেঁদে ফেল। দাদা, আমি তোমাকে কত মিস করেছি। সোহম তাকে জড়িয়ে ধরল। আমিও জানতাম না যে আমার একটা বোন আছে গি। প্রিয়া আমাদের পুরো পরিবারের সাথে পরিচিত হল। সেও আমাদের অস্বাভাবিক পারিবারিক সম্পর্ক মেনে নিল। দাদা, তুমি যদি খুশি থাকো তাহলে আমি খুশি গু। প্রিয়াও কলকাতায় এসে আমাদের সাথে থাকতে শুরু করল। এখন আমাদের পরিবারে আছি আমি, সোহম, অর্জুন, রমেশ কাকা, গীতা কাকিমা আর প্রিয়া। ঈশিতা আর তার বাবাও নিয়মিত আমাদের সাথে দেখা করে। আমাদের জীবনটা এখন পূর্ণ। যদিও এটা একটা অস্বাভাবিক পরিবার, কিন্তু আমরা সবাই একে অপরকে ভালোবাসি। অর্জুন এখন 6 বছর বয়সী। সে স্কুলে যায়। তার আছে 2 জন দাদা দাদি, একজন ফুপু, একজন দিদি। সে কখনো জানে না যে তার জন্মের পেছনে কত রহস্য আর রোমাঞ্চকর ঘটনা আছে। একদিন হয়তো সে বড় হয়ে সব জানবে। কিন্তু তার আগে আমরা তাকে ভালোবাসা দিয়ে বড় করব। আমার জীবনের এই রহস্যময় অ্যাডভেঞ্চার এখানেই শেষ। একটা অস্বাভাবিক প্রেম থেকে শুরু হয়ে এটা একটা বড় পরিবারের গল্প হয়ে গেছে। আমি জানি না ভবিষ্যতে আরও কি ঘটবে। কিন্তু আমি আশা করি যে আমাদের এই পরিবার সবসময় একসাথে থাকবে। সোহম আমাকে যে ভালোবাসা দিয়েছে সেটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। আর অর্জুন আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এই গল্পটা হয়তো অনেকের কাছে অস্বাভাবিক লাগবে। কিন্তু প্রেমে কোনো নিয়মকানুন নেই। যখন 2 জন মানুষ একে অপরকে ভালোবাসে তখন সব বাধাবিপত্তি অতিক্রম করা সম্ভব। আমি আর সোহম প্রমাণ করেছি যে সত্যিকারের ভালোবাসা সব রকম সামাজিক বাধাকে অতিক্রম করতে পারে। আমাদের পরিবারের সবাই এখন সুখে আছে। আর এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার এই রহস্যময় ভালোবাসার গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের জীবনের নতুন অধ্যায় এখনও শুরু হওয়ার অপেক্ষায় আছে। হয়তো ভবিষ্যতে আরও রোমাঞ্চকর ঘটনা ঘটবে। কিন্তু আমি প্রস্তুত। কারণ আমি জানি যে আমার পরিবার আমার পাশে আছে। এই গল্পের মূল বার্তা হল, প্রেম সব সমস্যার সমাধান করতে পারে। যদি আমরা একে অপরকে সত্যিকারভাবে ভালোবাসি আর গ্রহণ করি, তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। আমার জীবনের এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। পরিবার মানে হল ভালোবাসার সম্পর্ক। আমার পরিবারে আছে দত্তক ছেলে, তার আসল বাবা মা, তার বোন, আমার প্রাক্তন স্বামী আর তার সাথে আমার মেয়ে। সবাই মিলে আমরা একটা অনন্য পরিবার। এই পরিবারের প্রত্যেকটি সদস্য একে অপরকে ভালোবাসে আর মেনে নেয়। এটাই আমাদের শক্তি। যারা আমার এই গল্প শুনছেন তাদের কাছে আমার অনুরোধ, কখনো ভালোবাসাকে ছোট করে দেখবেন না। যে কোনো রকম ভালোবাসা, যতই অস্বাভাবিক মনে হোক, সেটা সম্মান করুন। আর পরিবার নিয়ে কোনো গোঁড়ামি করবেন না। পরিবার মানে শুধু মা বাবা ভাই বোন নয়। যারা আপনাকে ভালোবাসে আর যাদের আপনি ভালোবাসেন তারাই আপনার পরিবার। আমার গল্প শেষ করার আগে একটা কথা বলতে চাই,
আমি আমার জীবনের কোনো সিদ্ধান্তে অনুতপ্ত নই। হ্যাঁ, আমি অনেক কষ্ট পেয়েছি। অনেক সমস্যার মুখে পড়েছি। কিন্তু শেষ পর্যন্ত আমি পেয়েছি একটা সুখী পরিবার। সোহম আমাকে যে ভালোবাসা দিয়েছে সেটা আমার কাছে সবচেয়ে প্রিয়। অর্জুন আমার জীবনে এনেছে অসীম আনন্দ। আর আমার নতুন পরিবার আমাকে দিয়েছে নিরাপত্তার অনুভূতি। আমি এখন একজন সন্তুষ্ট মানুষ। আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। এই গল্পের শেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার এই রহস্যময় ভালোবাসার গল্প শুনেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায় শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায় নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায় স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায় বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল।
সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এল। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো।
কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল।
যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল। গর্বিত চোখে।
আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। ৪৯ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ ৫। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি ৫ বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এল। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এল। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ২১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এল। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এল। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল।
দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম, আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে।
বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায়, শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা,
যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।